শুধুমাত্র মেডিকেল এজেন্ট মইটি চ্যানেলে। বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত দেওঘরের স্মৃতি গল্প পাঠে দেবপ্রতিম চক্রবর্তী, সমগ্র চরিত্রে অভিনয়ে দেবপ্রতিম চক্রবর্তী আর অনিশা সাঁতরা। শুরু হচ্ছে দেওঘরের স্মৃতি। চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্য। আসার সময় সেই রবীন্দ্রনাথের কবিতাটি বারংবার মনে হচ্ছিল। ঔষধে ডাক্তারে বাধির চেয়ে আদি হলো বড়, করলে যখন অস্থি জড়ো জড়ো তখন বললে হাওয়া বদল করো। বায়ু পরিবর্তনে সাধারণত লোকের যা হয় সেও লোকে জানে, আবার আসেও। আমিও এসেছি। প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি। রাত্রি 3টে থেকে কাছে কোথাও একজন গলা ভাঙা একঘেয়ে সুরে ভজন শুরু করে। ঘুম ভেঙে যায়। দৌড় খুলে বারান্দায় এসে বসি। ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে, পাখিদের আনাগোনা শুরু হয়। দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভরে ওঠে দোয়েল। অন্ধকার শেষ না হতেই তার গান আরম্ভ হয়। তারপর একটি দুটি আস্তে আস্তে বুলবুল, শ্যামা, শালিক, টুনটুনি, পাশের বাড়ির আম গাছে ও এবাড়ির বকুলকুঞ্জে, পথের ধারে অশ্বত্থ গাছের মাথায়। সকলকে চোখে দেখতে পেতাম না, কিন্তু প্রতিদিন ডাক শোনার অভ্যেসে মনে হতো যেন ওদের প্রত্যেককেই চিনি। হলদে রঙের একজোড়া বেনে বউ পাখি একটু দেরিতে আসত। প্রাচীরের ধারে ইউক্যালিপটাস গাছে সবচেয়ে উঁচু ডালটায় বসে তারা প্রত্যহ হাজিরা হেঁকে যেত। হঠাৎ কি জানি কেন দিন 2 এলো না দেখে ব্যস্ত হয়ে উঠলাম। কেউ ধরে নিল না তো? এদেশে ব্যাধের অভাব নেই, পাখির চালান দেওয়াই তাদের ব্যবসা। কিন্তু 3 দিনের দিন আবার দুটিকে ফিরে আসতে দেখে মনে হলো যেন সত্যিকারের একটা ভাবনা ঘুচে গেল। এমনি করে সকাল কাটে। বিকেলে গেটের বাইরে পথের ধারে এসে বসি। নিজের সামর্থ্য নেই বেড়াবার, যাদের আছে তাদের চেয়ে চেয়ে দেখি। দেখতাম মধ্যবিত্ত গৃহস্থদের ঘরে পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যাটাই সব থেকে বেশি। প্রথমেই যেত পা ফুলো ফুলো অল্প বয়সী একদল মেয়ে। বুঝতাম এরা বেরি বেরির আসামি। খোলা পায়ে লজ্জা ঢাকতে বেচারাদের কত না যত্ন। মজা পড়ার কিন্তু দিন নয়, গরম পড়েছে, তবুও দেখি কারোর পায়ে 8 করা মোজা পরা। কেউ বা দেখলাম মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরেছে, সেটা পথ চলায় বিঘ্ন। তবুও কৌতূহলী লোকচক্ষু থেকে তারা বিকৃতিটা আড়াল রাখতে চায়। আর সবচেয়ে দুঃখ হতো আমার একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে। সে একলা যেত, সঙ্গে আত্মীয় স্বজন নেই, শুধু 3টে ছোট ছোট ছেলে মেয়ে। বয়স বোধ করি 24-25, কিন্তু দেহ যেমন শীর্ণ, মুখ তেমন পাণ্ডুর, কোথাও যেন একটুকুও রক্ত নেই। শক্তি নেই নিজের দেহ থেকে টানবার, তবু সব থেকে ছোট ছেলেটি তার কোলে। সে তো আর হাঁটতে পারে না, অথচ রেখে আসবারও ঠাঁই নেই। কি ক্লান্তই না মেয়েটির চোখের চাউনি। মনে হতো আমাকে দেখে সে যেন লজ্জা পায়। কোনো মতে এই স্থান থেকে তাড়াতাড়ি পালাতে পারলেই বাঁচে। ছেঁড়া খোড়া জামা কাপড়ে তার সন্তান 3টিকে ঢেকে ঢুকে প্রত্যহই এই পথেই চলত। হয়তো ভেবেছে আর কিছুতে যা হলো না, সাঁওতাল পরগনায় স্বাস্থ্যকর জল হওয়ায় অত্যন্ত ক্লেশকর হাঁটার মধ্যে দিয়েই সেইটুকু সে পূরণ করে নিতে পারবে। রোগমুক্ত হয়ে আবার ফিরে পাবে বল, ফিরে পাবে আশা, আবার স্বামী পুত্রের সেবায় সংসারে নারী জীবনটা সার্থক করে তুলতেও পারে। নিজের মনে বসে বসে ভাবতাম, এছাড়া আর কি বা কামনা আছে তার? বাংলাদেশের মেয়ে, এর চেয়ে বেশি চাইতে কে কবে শেখালে তারে? মনে মনে আশীর্বাদ করতাম মেয়েটি যেন ভালো হয়ে বাড়ি ফিরে যেতে পারে। সে ছেলে 3টি তার সমস্ত জীবন শক্তি শোষণ করে নিয়েছে। তাদেরই যেন ও মানুষ করার অবকাশ পায়। সে কার মেয়ে, কার বউ, কোথায় বাড়ি, কিছুই জানি না।
শুধু এই বাংলাদেশের অসংখ্য মেয়ের প্রতীক হয়ে সে যেন আমার মনের মধ্যে গভীর দাগ কেটে রেখে গেল, যা সহজে মুছিবার নয়। আমার সঙ্গে এসেছিল একটি যুবতী বন্ধু, নিঃস্বার্থ তার সেবা। কলকাতায় ভারী অসুখের সময় যেমন দেখেছি, এখানেও দেখতে পেলাম তেমনি। মাঝে মাঝে সে বলতো, চলুন দাদা, আজ একটু বেরিয়ে আসবেন। আমি বলতাম, তুমি যাও বোন, আমি এখানেই বসে এই কাজটা সেরে নিই। সে অসহিষ্ণু হয়ে বলতো, ওটা কম হলেও সইবে, কিন্তু পথে মিছিমিছি ঘুরে বেড়ানো সইবে না। সে রাগ করে একলাই বেড়াতে যেত, কিন্তু সাবধান করেও দিত। অন্ধকারে বাড়ি ফিরবেন না যেন, আলো আনতে চাকরদের ডাকবেন। এদিকে করেৎসবটা কিছু বেশি, নিরীহ জীব, কেবল গায়ে পা দেওয়াটা তারা পছন্দ করে না। সেদিন বান্ধবী গেছেন ভ্রমণে, সন্ধ্যা তখন দেরি আছে। দেখি জন কয়েক বৃদ্ধা ব্যক্তি ক্ষুধা আহরণের কর্তব্যটা সমাধা করে যথাশক্তি দ্রুতপদেই বাসায় ফিরছেন। সম্ভবত এরা বাদব্যাধিগ্রস্ত। সন্ধ্যার পূর্বেই এদের ঘর প্রবেশ করাটা প্রয়োজন। তাদের চলন দেখে ভরসা হলো, ভাবলাম যাই আমিও একটু ঘুরে আসি গে। সেদিন পথে পথে অনেক বেরোলাম, অন্ধকার হয়ে গেল। ভেবেছিলাম আমি একাকী। হঠাৎ পেছনে চেয়ে দেখি একটি কুকুর আমার পেছনে চলেছে। বললাম, কিরে, যাবি আমার সঙ্গে? অন্ধকার পথটায় বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি? সে দূরে দাঁড়িয়ে লেজ নাড়তে থাকলো। বুঝলাম সে রাজি আছে। বললাম, তবে আয় আমার সঙ্গে। পথের ধারে একটু আলোতে দেখতে পেলাম কুকুরটার বয়স হয়েছে, রোগে পিঠের লোম উঠে গেছে, একটু খুঁড়িয়েও চলে, কিন্তু যৌবনে একদিন শক্তি সামর্থ্য ছিল তা বোঝা যায়। তাকে অনেক কিছু প্রশ্ন করতে করতে বাড়ির সম্মুখে এসে পৌঁছলাম। গেট খুলে দিয়ে ডাকলাম, ভেতরে আয়, আজ তুই আমার অতিথি। সে বাইরে দাঁড়িয়ে লেজ নাড়াতে লাগল। কিছুতেই ভেতরে ঢোকার ভরসা পেল না। আলো নিয়ে চাকর এসে উপস্থিত হলো, গেট বন্ধ করে দিতে চাইল। বললাম, না, খোলা দেখ, যদি আসে ওকে খেতে দিস। ঘণ্টাখানিক পর খোঁজ নিয়ে জানলাম সে আসেনি, কোথায় চলে গেছে। পরের দিন সকালে বাইরে এসে দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আছে আমার সেই কালকের অতিথি। বললাম, আরে কাল তোকে খেতে নেমন্তন্ন করলাম, এলি না কেন? জবাবে সে মুখ পানে চেয়ে তেমনি লেজ নাড়াতে লাগলো। বললাম, আজ তুই খেয়েই যাবি, না খেয়ে যাস না, বুঝলি? প্রত্যুত্তরে সে শুধু ঘন ঘন লেজ নাড়ালো। অর্থ বোধহয় এই যে, সত্যি বলছো তো? রাত্রে চাকর এসে জানালে সেই কুকুরটি এসে আজ বাইরের বারান্দায় নিচে উঠানে বসে আছে। বামুন ঠাকুরকে ডেকে বলে দিলাম, ও আমার অতিথি, ওকে পেট ভরে খেতে দিও। পরের দিন খবর পেলাম অতিথি যাননি। আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্তে বসে আছে। বললাম, তা হোক, ওকে তোমরা খেতে দিও। আমি জানতাম প্রত্যহ খাওয়ার তো অনেক ফেলা যায়, এতে কারুর আপত্তি হবে না। কিন্তু আপত্তি ছিল, এবং অত্যন্ত গুরুতর আপত্তি। আমাদের বাড়তি খাবারের যে প্রবল অংশীদার ছিল এ বাগানের মালিনী, এ আমি জানতাম না। তার বয়স কম, দেখতে ভালো, এবং খাওয়া সম্বন্ধে নির্বিকার চিত্ত। চাকরদের দরদ তার পরেই বেশি, অতএব আমার অতিথি করে উপবাস। বিকেলে পথের ধারে গিয়ে বসি, দেখি অতিথি আগে থেকেই বসে আছে পথের ধুলায়। বেড়াতে বার হলে সে হয় পথের সঙ্গী। জিজ্ঞাসা করি, কিরে, আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল রে? হাড়গুলো চিবাতে কেমন লাগলো? সে জবাব দেয় লেজ নেড়ে, মনে হয় মাংসটি তার ভালোই লেগেছে। জানি না যে মালির বউ তাকে মেরে ধরে বার করে দিয়েছে, বাগানের মধ্যে ঢুকতেই দেয় না, তাই ও সুমুখের পথের ধারে বসে কাটায়। আমার চাকরদের তাতে সায় ছিল। হঠাৎ শরীরটা খারাপ হলো, দিন দুই নিচে নামতে পারলাম না। দুপুরবেলা উপরের ঘরের বিছানায় শুয়ে খবরের কাগজটা সেই মাত্র পড়া হয়ে গেছে। জানলার মধ্যে দিয়ে বাইরের রৌদ্রোত্তপ্ত নীল আকাশের পানে চেয়ে অন্যমনস্ক হয়ে ভাবছিলাম, কংগ্রেসের পান্ডা যারা মন্ত্রী হওয়ার তাদের কি উগ্র বাসনা,
অথচ নিষ্প্রিয়তার আবরণে সেটাকে গোপন করার কত না কৌশল। আইন যারা বানিয়ে দিল একটা কথাও শুনল না। ব্যাখ্যা নিয়ে তাদেরই সঙ্গে কি ঝুটোপুটি লড়াই। নিঃসন্দেহে প্রমাণ দিতে চায় ওদের মতলব ভালো নয়। বিড়ম্বনার বলে কারে। সহসা খোলা দৌড় দিয়ে সিঁড়ির উপর ছায়া পড়ল কুকুরের। মুখ বাড়িয়ে দেখি অতিথি দাঁড়িয়ে ল্যাজ নাড়ছে। দুপুরবেলায় চাকররা সব ঘুমিয়েছে, ঘরও তাদের বন্ধ। এই সুযোগে লুকিয়ে এসে একেবারে আমার ঘরের সামনে এসে হাজির। ভাবলাম দুদিন দেখতে পাইনি, তাই বুঝি আমাকে দেখতে এসেছে। ডাকলাম, আয় অতিথি, ঘরে আয়। সে এলো না, সেখানে দাঁড়িয়েই ল্যাজ নাড়তে থাকলো। জিজ্ঞাসা করলাম, খাওয়া হয়েছে তোরে আজ? এখানে হঠাৎ মনে হলো ওর চোখ দুটো যেন ভিজে ভিজে, যেন গোপনে আমার কাছে কি একটা ও নালিশ জানাতে চায়। চাকরদের হাত দিলাম, ওদের দৌড় খোলার শব্দেই অতিথি ছুটে পালালো। জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, কুকুরটাকে আজ খেতে দিসনি? আগে না, মালিপোকে তাড়িয়ে দিয়েছে যে। আজ তো অনেক খাবার বেঁচেছে, সেই সব কি হলো? মালিপো চেঁচে পুছে নিয়ে গেছে। হাঙ্গামা শুনে বান্ধবী ঘুম ভেঙে চোখ রগড়াতে রগড়াতে ঘরে এলেন। মুচকি হেসে বললেন, দাদার এক কাণ্ড, মানুষে খেতে পায় না, পথের কুকুরকে ডেকে এনে খাওয়ানো। বেশ, বন্ধু জানেন এর চেয়ে অকাট্য যুক্তি আর নেই, মানুষকে না দিয়ে কুকুরকে দেওয়া। শুনে চুপ করে রইলাম। সংসারে কার দাবি যে কার কাছে কোথায় গিয়ে পৌঁছায় সে ওদের আমি বোঝাবো কি দিয়ে? সে যাই হোক, আমার অতিথিকে ডেকে আনা হলো আবার সেই বারান্দার নিচে। উঠোনের ধুলোয় পরম নিশ্চিন্তে স্নান করে নিল। মালি বউয়ের ভয়টা তার গেছে। বেলা যায়, বিকেল হলে উপরের বারান্দার দিকে দেখি অতিথি ওই দিকে চেয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে। বেড়াতে যাওয়ার সময় হলো যে। শরীর সারল না। দেওঘরের থেকে বিদায় নেওয়ার দিন এসে পড়ল। তবুও দিন দুই দেরি করলাম নানা ছলে। আর সকাল থেকে জিনিস বাদাবাদি শুরু হলো। দুপুরে ট্রেন। গেটের বাইরে সার গাড়ি এসে দাঁড়ালো। মালপত্র বোঝাই দেওয়া চলল। অতিথি মহা ব্যস্ত। কুলিদের সঙ্গে ক্রমাগত ছোটাছুটি করে খবরদারি করতে লাগলো, কোথাও যেন কিছু খোয়া না যায়। তার উৎসাহই সবচেয়ে বেশি। একে একে গাড়িগুলো ছেড়ে দিল। আমার গাড়িটাও চলতে শুরু করলো। স্টেশন দূরে নয়, কিন্তু সেখানে পৌঁছে দেখি অতিথি দাঁড়িয়ে। কিরে, এখানেও এসেছিস? সে লেজ নেড়ে তার জবাব দিল। কি জানি তার মানে কি। টিকিট কেনা হলো, মালপত্র তোলা হলো। বান্ধবী এসে খবর দিলেন, ট্রেন ছাড়তে আর 1 মিনিট দেরি। সঙ্গে যারা তুলে দিতে এসেছিল তারা বকশিস পেল সবাই, এলো না কেবল অতিথি। গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনেটা আচ্ছন্ন করেছে। ট্রেন ছেড়ে দিল। বাড়ি ফিরে যাওয়ার আগ্রহ আর মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না। কেবলই মনে হতে লাগলো অতিথি আজও ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেট বন্ধ, ঢোকবার জন্যই। পথে দাঁড়িয়ে দিন দুই তার কাটবে। হয়তো নিস্তব্ধের মধ্যাহ্নের কোনো এক ফাঁকে লুকিয়ে উপরে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা। তারপরে পথের কুকুরের পথেই আশ্রয় নেবে। হয়তো হচ্ছে তুচ্ছ জীব আর কেউ নেই। তবুও দেওঘরের বাসার কয়েকটা দিনের স্মৃতি ওকে মনে করেই লিখে রেখে দিলাম। শুধুমাত্র মেডিকেল এজেন্ট মইটি চ্যানেলে।